বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো। অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায় তোমাদের সাথে আজকে পরিনীতি ও সুশাসন পঞ্চম অধ্যায়ের ওপর পঞ্চম ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা পঞ্চম অধ্যায়ে গতদিন পর্যন্ত 4টি ক্লাস নিয়েছিলাম। আজকে আমরা পঞ্চম ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা সবাই জানো পঞ্চম অধ্যায়ের শিরোনাম হচ্ছে নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার। আমরা অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের সাথে আলোচনা করা হবে মানবাধিকার নিয়ে। আজকে আমাদের পুরো ক্লাসটাই হবে মানবাধিকার জুড়ে। আজকে আমরা যে সকল বিষয়ে আলোচনা করব সেটা সব আগে প্রথমে জেনে নেই। আজকে আমরা প্রথমত যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানবাধিকারের ধারণা। মানবাধিকার ধারণা নিয়ে আজকে আলোচনা করব। তারপর মৌলিক অধিকার এবং মানবাধিকারের পার্থক্য নিয়ে আলোচনা করব। তোমাদের সুবিধার জন্য বলে রাখছি, আমরা কিন্তু মৌলিক অধিকার বলতে আমরা প্রথমে যে অধিকার নিয়ে আলোচনা করেছি সেটা, এবং তার সাথে আজকে যে মানবাধিকার নিয়ে আলোচনা করব সেই মানবাধিকারের পার্থক্য নিয়ে আলোচনা করব, এবং জাতিসংঘ সনদে যে সকল মানবাধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে সেই সকল মানবাধিকার নিয়ে আলোচনা করব, এবং সর্বশেষ মানবাধিকার নিশ্চিতকরণে সুশাসনের ভূমিকা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা শ্রেণী কার্যক্রম শুরু করি। আমাদের প্রথম আলোচ্য বিষয় কি? মানবাধিকার। মানবাধিকারের ধারণা। মানবাধিকার, হিউম্যান রাইটস কথাটির সাথে আমরা সবাই পরিচিত। আলোচনা শুরুর পূর্বে বিখ্যাত দার্শনিক জ্যাক রুসোর একটি উক্তি দিয়ে শুরু করতে চাই। তিনি বলেছেন, ম্যান ইজ বর্ন ফ্রি, মানে মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে। মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে। যেহেতু মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, তাই জন্মগতভাবে মানুষ কিন্তু সম অধিকার ও সম মর্যাদার অধিকারী। আমি আবার বলছি, যেহেতু মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, তাই প্রত্যেকটি মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সম অধিকার এবং সম মর্যাদা সম্পন্ন। সম অধিকার মানে কি? একই অধিকার এবং সমান মর্যাদা সম্পন্ন। মানুষ হিসেবে, শুধুমাত্র মানুষ হিসেবে ব্যক্তি যে সকল অধিকার ভোগ করে তাকে বলি হচ্ছে আমরা মানবাধিকার বা হিউম্যান রাইটস। মানুষ হিসেবে একজন ব্যক্তি যে সকল মর্যাদা, অধিকার, সম্মান ও নিরাপত্তা লাভ করে তাকে বলি হচ্ছে আমরা মানবাধিকার। আমি আবার বলছি, মানুষ হিসেবে একজন ব্যক্তি তার ব্যক্তিত্ব বিকাশের জন্য যে সকল অধিকার, মর্যাদা এবং সম্মান লাভ করে তাকে বলি হচ্ছে আমরা মানবাধিকার। মানবাধিকার আর একটু বিস্তারিতভাবে যদি দেখি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক ব্যক্তিরই এমন কিছু অধিকার, সুযোগ সুবিধা ও নিরাপত্তার প্রয়োজন হয় যা ছাড়া সে তার ব্যক্তিত্ব বিকাশ করতে পারে না। আমি আবার বলছি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক ব্যক্তির এমন কিছু সুযোগ সুবিধা, অধিকার এবং নিরাপত্তার প্রয়োজন হয় যা ছাড়া সে তার ব্যক্তিত্ব বিকাশ করতে পারে না। সেই সকল সুযোগ সুবিধা ও ব্যক্তিত্বকে বলি হচ্ছে আমরা মানবাধিকার। মানবাধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি অধিকার। মানবাধিকারের রক্ষক হচ্ছে জাতিসংঘ, বা জাতিসংঘ মানবাধিকার সংরক্ষণ করে থাকে। আমরা সবাই জানি 1948 সালের 10ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণাপত্র ঘোষণা করা হয়। 1948 সালের 10ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে আন্তর্জাতিক মানবাধিকার সনদ ঘোষণা করা হয়। এরপর থেকে 1948 সালের পর থেকে প্রতি বছর জাতিসংঘভুক্ত প্রত্যেকটি রাষ্ট্র সেই 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস হিসেবে পালন করে আসছে। মানবাধিকারের সংজ্ঞা দিতে গিয়ে বা মানবাধিকারকে আরেকটু স্পেসিফিক করতে গিয়ে জাতিসংঘ বলেছে, মানব জীবনে যে সকল সুযোগ সুবিধা ভোগের
দাবিদার হয় এবং যা ছাড়া ব্যক্তিত্ব বিকাশিত হতে পারে না তাকেই বলা হয় মানবাধিকার। তাহলে জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী মানব জীবনে ব্যক্তিত্ব বিকাশের জন্য যে সকল সুযোগ সুবিধার প্রয়োজন হয় এবং যা ছাড়া সে কিছুতেই তার ব্যক্তিত্ব বিকাশ করতে পারে না তাকেই বলা হয় হচ্ছে মানবাধিকার। আমি আরেকটা কথা স্পষ্টভাবে বলে রাখছি, মানবাধিকার কিন্তু পৃথিবীর প্রত্যেকটি মানুষের অধিকার, কারণ শুধুমাত্র মানুষ হিসেবেই সে এই অধিকারটি লাভ করে থাকে। মানবাধিকারের ঘোষণাপত্রে বা ঘোষণা করতে গিয়ে জাতিসংঘ যেই ঘোষণাটি দিয়েছে তা হচ্ছে মানবাধিকার ভোগের বেলায় জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, ধনী, গরিব যে ধরনের নাগরিকই হোক না কেন, তার রাজনৈতিক মতামত, পদমর্যাদা যাচাই যাই হোক না কেন, সে যে দেশেরই নাগরিক হোক না কেন, অধিকার ও স্বাধীনতা ভোগের ক্ষেত্রে কোনো তারতম্য বা পার্থক্য হবে না। তার মানে কি, জাতিসংঘের এই আন্তর্জাতিক ঘোষণাপত্রে কি বলা হয়েছে যে একজন ব্যক্তি সে যে জাতিরই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, তার পদমর্যাদা যেমনই হোক না কেন, সে রাজনৈতিক দলভুক্ত হোক বা না হোক, সে মানবাধিকার ভোগের ক্ষেত্রে কোনো প্রকার বৈষম্যের শিকার হবে না। তার মানে জাতি, ধর্ম, বর্ণ, তারপর হচ্ছে রাজনৈতিক পদ, সব কিছুর ঊর্ধ্বে মানবাধিকারের অবস্থান। মানবাধিকার ভোগের ক্ষেত্রে কোনো প্রকার তারতম্য বা বৈশিষ্ট্য সৃষ্টি হয় না। তাহলে আমরা বলতে পারি, বা সর্বশেষ মানবাধিকারের সংজ্ঞাটা আরেকবার বলে আমরা এই টপিকটা শেষ করে দিচ্ছি। মানবাধিকার হচ্ছে শুধুমাত্র মানুষ হিসেবে ব্যক্তি যে সকল অধিকার, মর্যাদা, সম্মান ও নিরাপত্তা লাভ করে তাকে বলি হচ্ছে আমরা মানবাধিকার। বা আমরা আরেকটু স্পষ্টভাবে যদি বলি, মানুষ হিসেবে, শুধুমাত্র মানুষ হিসেবে একজন ব্যক্তি যে সকল অধিকার ভোগ করে তাকে বলি হচ্ছে আমরা মানবাধিকার। আমরা যখন মানবাধিকার আর মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য দেখব তখন আরেকটু বিস্তারিত জানতে পারবো, বা মানবাধিকারের সাথে তখন মৌলিক অধিকারের পার্থক্যটা করতে পারবো। তাই আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিক বা আলোচ্য বিষয়, সেটা হচ্ছে মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য। মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য। ক্লিয়ারলি দেখা যাচ্ছে? আচ্ছা, মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য আগে আমরা আবার একটু মনে করে দিই। মৌলিক অধিকার কাকে বলে? একজন ব্যক্তি নাগরিক হিসেবে রাষ্ট্র থেকে যে সকল অধিকার বা সুযোগ সুবিধা লাভ করে তাকে আমরা বলি হচ্ছে মৌলিক অধিকার। আমি আবার বলছি, একজন ব্যক্তি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হিসেবে যে সকল সুযোগ সুবিধা লাভ করে তাকেই বলি হচ্ছে আমরা মৌলিক অধিকার। আর মানবাধিকার হচ্ছে একজন ব্যক্তি মানুষ হিসেবে যে সকল অধিকার লাভ করে তা হচ্ছে আমাদের মানবাধিকার। একটু ক্লিয়ারভাবে বলে দিই, মৌলিক অধিকার ব্যক্তি শুধুমাত্র তার রাষ্ট্রের থেকে, তার সরকার থেকে লাভ করবে, কিন্তু মানবাধিকার ব্যক্তি রাষ্ট্র থেকে না, সমগ্র বিশ্বব্যাপী লাভ করবে। তাই সংজ্ঞা থেকে দেখা যায় যে মানবাধিকার আর মৌলিক অধিকারের মধ্যে বেশ কিছু পার্থক্য বিদ্যমান। আমি পার্থক্যগুলো পয়েন্ট আকারে সংক্ষিপ্তভাবে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। এক হচ্ছে উৎসগত পার্থক্য। উৎসগত পার্থক্য মানে কোত্থেকে উৎপত্তি লাভ করেছে। আচ্ছা, মৌলিক অধিকারের উৎস হচ্ছে রাষ্ট্র বা সরকার বা রাষ্ট্রীয় সংবিধান। আবার বলছি, মৌলিক অধিকারের উৎস হচ্ছে রাষ্ট্র এবং রাষ্ট্রীয় সংবিধান, এবং মানবাধিকারের উৎস হচ্ছে জাতিসংঘ। মৌলিক অধিকারের উৎস হচ্ছে রাষ্ট্র এবং মানবাধিকারের উৎস হচ্ছে জাতিসংঘ। এরপরে পার্থক্য হচ্ছে পরিধিগত পার্থক্য। পরিধিগত পার্থক্য। মানবাধিকারের পরিধি মৌলিক অধিকারের পরিধি থেকে ব্যাপক। মানবাধিকারের পরিধি মৌলিক অধিকারের পরিধি থেকে ব্যাপক। সাধারণত মৌলিক অধিকার মানবাধিকারের থেকে কিছুটা কম পরিমাণে হয়ে থাকে, মানবাধিকারের পরিধি ব্যাপক বিস্তৃত থাকে। তারপর
সুস্পষ্টতার ক্ষেত্রে পার্থক্য। সুস্পষ্টতা, মৌলিক অধিকারগুলো, যেহেতু মৌলিক অধিকারগুলো সীমিত এবং সংক্ষিপ্ত, তাই মৌলিক অধিকারগুলো সুস্পষ্টভাবে থাকে, কিন্তু মানবাধিকারগুলোর ক্ষেত্রে সুস্পষ্টতা থাকে না। এরপরে ভিন্নতার ক্ষেত্রে, ভিন্নতার ক্ষেত্রে কি হয়, যেমন ধরো একটি রাষ্ট্রের যে সকল মৌলিক অধিকার থাকে, সেটা শুধু রাষ্ট্রের নাগরিকই ভোগ করে। রাষ্ট্রভেদে বা দেশভেদে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রকম মৌলিক অধিকার থাকতে পারে, বা বিভিন্ন রাষ্ট্রের মৌলিক অধিকারের মধ্যে ভিন্নতা থাকতে পারে, কিন্তু মানবাধিকারের ক্ষেত্রে কিন্তু কোনো ভিন্নতা নেই। পৃথিবীব্যাপী সমগ্র রাষ্ট্রের জন্য একই মানবাধিকার থাকে, তাই রাষ্ট্রভেদে মানবাধিকারের কোনো ভিন্নতা দেখা যায় না। এরপর কার্যকারিতার ক্ষেত্রে পার্থক্য। কার্যকারিতার ক্ষেত্রে পার্থক্য কি, মৌলিক অধিকারগুলো কিন্তু শুধুমাত্র রাষ্ট্রের সীমানার মধ্যে কার্যকর থাকে। একজন ব্যক্তি শুধু রাষ্ট্রীয় সীমানার মধ্যেই তার মৌলিক অধিকার ভোগ করতে পারে। মানবাধিকার শুধু রাষ্ট্রীয় সীমানার মধ্যে সীমিত থাকে না, তা আন্তর্জাতিকভাবে বিস্তৃতি লাভ করে। মানবাধিকার সমগ্র বিশ্বব্যাপী কার্যকর। উদাহরণ হিসেবে আমরা জানি মৌলিক অধিকারের মধ্যে আমাদের একটি অধিকার আছে স্থায়ীভাবে বসবাসের অধিকার বা বসবাসের অধিকার, আশ্রয় লাভের অধিকার বা বসবাসের অধিকার। বসবাসের অধিকার হচ্ছে আমাদের মৌলিক অধিকার, তাই আমরা রাষ্ট্রীয় সীমানার ভেতরে যে কোনো জায়গায় রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষা করে বসবাস করতে পারবো। কিন্তু আমরা অন্য কোনো দেশে গিয়ে বসবাস করতে পারবো না। অন্য কোনো দেশে কখন বসবাস করতে পারবো? শুধুমাত্র মানবাধিকার বলে। আমরা উদাহরণ হিসেবে যদি দেখি, 1971 সালে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে আমরা বাঙালি জনগণ পার্শ্ববর্তী দেশ যে ভারতে আশ্রয় গ্রহণ করেছিলাম বা আমাদেরকে যে ভারতে আশ্রয় প্রদান করা হয়েছিল, সেটা কিন্তু মানবাধিকার বলে বা মানবাধিকারের দ্বারাই কিন্তু আশ্রয় প্রদান করা হয়েছিল। বর্তমানে মিয়ানমারের যে মুসলিম জনগোষ্ঠী, রোহিঙ্গা জনগোষ্ঠী আমাদের এই বাংলাদেশে বসবাস করছে, সেটা কিন্তু মানবাধিকার বলে বসবাস করছে। তাদের কিন্তু আমাদের এই দেশে বসবাসের বা আশ্রয় লাভের কোনো নাগরিক অধিকার নেই, কিন্তু তারা কেন বসবাস করছে না? মানবাধিকার বলে তারা বসবাস করছে। এগুলি হচ্ছে সাধারণত মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে প্রাথমিক পার্থক্য সমূহ। বাকি যেগুলো আছে আমি আশা করব তোমরা একটু দেখলে পারবে। এরপর আমরা যেটাতে সরাসরি চলে যাব মানবাধিকার সমূহে। 1948 সালে 10 ডিসেম্বর আন্তর্জাতিক ঘোষণাপত্রে জাতিসংঘ যে সকল মানবাধিকারকে স্বীকৃতি দিয়েছে, সেগুলো আমরা সংক্ষেপে কিছু মানবাধিকার নিয়ে আজকে আলোচনা করব। বাকিগুলো তোমরা বাসায় দেখে নেবে। মানবাধিকার সমূহ, আচ্ছা, মানবাধিকার সমূহ মানবাধিকার সমূহে যাওয়ার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিপিবদ্ধ করে রাখা প্রয়োজন। এগুলো তোমরা খাতায় লিখে রাখবে, তাহলে তোমাদের পরবর্তীতে পড়তে সহযোগিতা হবে। আচ্ছা, আমরা বলেছি প্রথমে কি, 1948 সালের 10 ডিসেম্বর 1948 সালের 10 ডিসেম্বর 1948 সালের 10 ডিসেম্বর সাধারণ পরিষদে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র অনুমোদন লাভ করে বা অনুমোদিত হয়। কবে? 1947 সালের 10 ডিসেম্বর, যার কারণে প্রতি বছর 10 ডিসেম্বর মানবাধিকার দিবস পালন করা হয়। মানবাধিকার দিবস পালন করা হয়। জাতিসংঘভুক্ত প্রত্যেকটি রাষ্ট্র প্রতি বছর 10 ডিসেম্বর মানবাধিকার দিবস পালন করে। এই মানবাধিকার ঘোষণাপত্রে শিরোনামে যেটাকে বলা হয় বা এটাকে যেই নামে আখ্যায়িত করা হয়, সেটা হচ্ছে
মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র। এটা হচ্ছে এটা শিরোনাম, মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র। এটা হচ্ছে এই আইনের বা এই ঘোষণাপত্রের শিরোনাম। ঠিক আছে, তাহলে এই যে ঘোষণাপত্রে মানবাধিকারের উল্লেখ আছে বা মানবাধিকার উল্লেখ করা হয়েছে, তুলে ধরা হয়েছে, সেখানে কয়টি ধারা আছে? তাহলে এই যে এই ঘোষণাপত্রে কয়টি কি আছে? একটি প্রস্তাবনা আছে, একটি প্রস্তাবনা আছে, একটি প্রস্তাবনা ও 30টি ধারা আছে। একটি প্রস্তাবনা ও 30টি ধারা আছে। একটি প্রস্তাবনা ও 30টি ধারা আছে। আমাদেরকে মনে রাখতে হবে এই 30টি ধারার মধ্যে বা জাতিসংঘের সনদের এই 30টি ধারার মধ্যে 3 থেকে জাতিসংঘ সনদের 3 থেকে 30 নং ধারা পর্যন্ত 3 থেকে 30 নং ধারা পর্যন্ত 28টি মানবাধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে বা মানবাধিকারের কথা বলা হয়েছে। 28টি মানবাধিকারের কথা বলা হয়েছে। তাহলে কয়টি মানবাধিকার আছে আমাদের? 28টি। আমাদের মনে করতে হবে, মনে রাখতে হবে। 3 থেকে 30 নং ধারা পর্যন্ত 28টি মানবাধিকারের কথা বলা হয়েছে। আমাদের 1 ও 2 নং ধারায় ব্যাখ্যা হচ্ছে মানবাধিকারের ঘোষণাপত্রে যে 1 ও 2 নং ধারা উল্লেখ করা আছে সেটা হচ্ছে আমাদের মূলত মানবাধিকার কি সেটা। এবং 3 থেকে 30 নং ধারা পর্যন্ত 28টি মানবাধিকারের কথা বলা হয়েছে। 3 থেকে 21 নং ধারায় মানুষের নাগরিক ও সামাজিক ও রাজনৈতিক অধিকারগুলো উল্লেখ করা হয়েছে। এবং আমরা যেহেতু জানি যে অধিকার শর্তহীন নয়, অধিকার ভোগ করতে হলে কিছু কর্তব্য পালন করতে হয়, তাই এই মানবাধিকার ঘোষণাপত্রের 28 থেকে 30 নং ধারায় নাগরিক বা ব্যক্তির কিছু কর্তব্যের কথা বলা হয়েছে। আমাদের সময় যেহেতু সীমিত, তাই আমরা সরাসরি সেই মানবাধিকারগুলো নিয়ে চলে যাব। আমরা সংক্ষেপে আলোচনা করে দিব। আচ্ছা, প্রথম কি লিখবো আমরা? যে প্রথম মানবাধিকারটা কি বলা হয়েছে? 1 হচ্ছে জীবন ধারণের অধিকার। প্রথমে জীবন ধারণের অধিকার। জীবন ধারণের অধিকার ধারা 3 নং ধারায় জীবন ধারণের অধিকারের কথা বলা হয়েছে। বলা হয়েছে যে প্রত্যেক ব্যক্তির নিজের জীবন রক্ষা বা জীবন ধারণ, নিরাপত্তা, স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার আছে। 3 নং ধারায় বলা হয়েছে প্রত্যেক ব্যক্তির জীবন ধারণ, স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার রয়েছে। এরপরে 2 নম্বরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দাস প্রথা নিষিদ্ধকরণ। ধারা 4-এ বলা হয়েছে দাস প্রথা নিষিদ্ধকরণের বিষয়ে। ধারা 4-এ বলা হয়েছে দাস প্রথা নিষিদ্ধকরণের ব্যাপারে। কাউকে বলা হয়েছে যে কাউকে দাসত্বের বন্ধনে আবদ্ধ রাখা যাবে না। সকল প্রকার দাস প্রথা বা দাস ব্যবস্থা এই মানবাধিকার সনদে নিষিদ্ধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আইনের চোখে সমতা। আইনের চোখে সমতা ধারা 6 ও 7-এ আইনের চোখে সমতা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বলা হয়েছে যে প্রত্যেক ব্যক্তি বা প্রত্যেক নাগরিক আইনের চোখে সমান মর্যাদা লাভ করবে। কাউকে আইন বিশেষ কোনো সুযোগ সুবিধা ভোগ প্রদান করবে না বা কোনো ব্যক্তিকে আইন বিশেষ কোনো আইনি সুবিধা থেকে বঞ্চিত করবে না। তাই আইনের চোখে সমতা লাভ হচ্ছে মৌলিক মানবাধিকারের অন্যতম একটি ধারা, যেটা ধারা 6 ও 7-এ সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ন্যায় বিচার লাভের অধিকার। ন্যায় বিচার লাভের অধিকার
ধারা 8 থেকে 11 পর্যন্ত, ধারা 8 থেকে 11 পর্যন্ত ন্যায় বিচার লাভের অধিকার সংক্রান্ত মানবাধিকার প্রদান করা হয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে কি বলা হয়েছে? প্রত্যেক ব্যক্তি যদি তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয় তখন সেক্ষেত্রে তার বিচার বিভাগের শরণাপন্ন হতে পারবে বা বিচার বিভাগের আশ্রয় লাভ করতে পারবে এবং বিনা অপরাধে কাউকে গ্রেফতার করা যাবে না, বিনা বিচারে কাউকে আটক রাখা যাবে না। তারপর প্রত্যেক ব্যক্তির অধিকার থাকবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনিত হলে তার আত্মপক্ষ সমর্থনের অধিকার প্রত্যেক ব্যক্তিকে প্রদান করা হবে এবং যথোপযুক্ত বিচারের মধ্য দিয়ে, যেমন অপরাধীকে শাস্তি দিয়ে এবং নিরপরাধীকে মুক্তি প্রদানের মধ্য দিয়ে প্রত্যেক ব্যক্তি ন্যায় বিচার লাভ করবে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ অধিকার সেটা হচ্ছে চলাফেরার নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা। নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা। এটা ধারা 11তে বলা আছে, 12তে বলা আছে। ধারা 12তে বলা আছে যে প্রত্যেক পরিবার, প্রত্যেক ব্যক্তি তার ব্যক্তিগত বা পারিবারিক নিরাপত্তা এবং পারিবারিক গোপনীয়তা বজায় রাখার অধিকার হচ্ছে ব্যক্তির অন্যতম একটি মানবাধিকার। কেউ জোরপূর্বক কোনো ব্যক্তির গোপনীয়তা হরণ করতে পারবে না বা কোনো ব্যক্তির নিরাপত্তা নষ্ট করতে পারবে না। এটা হচ্ছে আমাদের অন্যতম একটি মৌলিক মানবাধিকার। এরপর হচ্ছে চলাফেরার অধিকার। চলাফেরার অধিকার ধারা 13তে বলা আছে। ধারা 13তে বলা হয়েছে যে রাষ্ট্রীয় বা ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করে প্রত্যেক ব্যক্তি তার নিজ দেশে সব এলাকায় স্বাধীনভাবে চলাফেরা ও বসবাস করতে পারবে। নিজ দেশ ত্যাগ বা নিজ দেশে আবার পুনরায় প্রত্যাবর্তন করতে পারবে। তার মানে কি, যে প্রত্যেক ব্যক্তি তার রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করে রাষ্ট্রের যে কোনো প্রান্তে সে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। এর পরবর্তী গুরুত্বপূর্ণ মানবাধিকার হচ্ছে পরিবার গঠনের অধিকার। পরিবার গঠনের অধিকার, যেটা আমাদের ধারা 16তে বলা আছে। প্রত্যেক ব্যক্তি তার ইচ্ছা ও পছন্দ অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পরিবার গঠন করতে পারবে এবং সন্তান সন্ততি জন্মদান করতে পারবে। এটা হচ্ছে তার অন্যতম একটি মৌলিক মানবাধিকার। এরপরে সুমুক্ত চিন্তা, মতামত ও প্রতিবাদের অধিকার। মুক্ত চিন্তা, মতামত ও প্রতিবাদের অধিকার। যেটা আমাদের ধারা 18 এবং 19-এ বলা আছে। ধারা 18 এবং 19-এ বলা আছে, কি বলা আছে, যে প্রত্যেক ব্যক্তি বা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকে মুক্ত চিন্তা, বিবেক ও স্বাধীনতার অধিকার লাভ করবে। প্রত্যেক ব্যক্তি তার মুক্ত চিন্তা দিয়ে একটি সংগঠিত মতামত বা জনমত গঠন করতে পারবে এবং সে যদি রাষ্ট্রের কোনো ক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতি দেখে থাকে সেক্ষেত্রে সে তার প্রতিবাদ করতে পারবে। তাই মুক্ত চিন্তা, মতামত, প্রতিবাদের অধিকার হচ্ছে তার অন্যতম একটি মানবাধিকার। এরপরে আমরা বেশি আলোচনা করব না। এরপরে হচ্ছে সর্বজনীন ভোটাধিকার। সর্বজনীন ভোটাধিকার ধারা 22-এ বলা আছে যে জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে প্রত্যেকে প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মধ্য দিয়ে ভোটাধিকার লাভ করবে, যাকে বলা হয় সর্বজনীন ভোটাধিকার। এরপরে আমরা সর্বশেষ যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিছু অর্থনৈতিক অধিকার। অর্থনৈতিক অধিকারগুলো আমাদের ধারা 24 ও 25-এ বলা আছে।
24 ও 25-এ বলা আছে, অর্থনৈতিক অধিকারগুলো আমার ধারা 24 ও 25-এ বলা আছে। আচ্ছা, আন্তর্জাতিক ঘোষণাপত্রে অর্থনৈতিক কোন সকল অধিকার প্রদান করা হয়েছে? সেগুলো হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি তার পছন্দ এবং যোগ্যতা অনুযায়ী যে কোনো অর্থনৈতিক কাজে লিপ্ত হয়ে বা অর্থনৈতিক কাজের সাথে জড়িত হতে পারবে। কাউকে তার পছন্দ অনুযায়ী কোনো কর্ম থেকে বিরত রাখা যাবে না বা জোরপূর্বক কাউকে কোনো কাজে নিয়োগ দেওয়া যাবে না। পাশাপাশি ব্যক্তি তার পরিশ্রম অনুযায়ী বা তার শ্রমের উপর ভিত্তি করে পর্যাপ্ত পরিমাণের পারিশ্রমিক লাভ করবে। তার মানে পর্যাপ্ত পরিমাণে পারিশ্রমিক লাভ করা হচ্ছে তার অন্যতম একটি মানবাধিকার। পাশাপাশি অবকাশ, বিনোদনের অধিকারও কিন্তু অর্থনৈতিক অধিকারের মধ্যে পড়ে। তো শিক্ষার্থীরা, এই সকল অধিকার হচ্ছে আমাদের মানবাধিকার বা আন্তর্জাতিক ঘোষণাপত্রে উল্লেখিত মানবাধিকার সমূহ। আরও কিছু আছে, সেগুলো তোমরা দেখলেই পারবে, আমি আশা করছি। আমি গুরুত্বপূর্ণগুলো উল্লেখ করে দিয়েছি। এছাড়া এর ইতিপূর্বে যেটা বলেছিলাম যে আমাদের কিন্তু 28, 29 ও 30 নং ধারায় জনগণের কিছু অধিকারের বা দায়িত্ব বা কর্তব্যের কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে ব্যক্তি পরিপূর্ণ বিকাশ লাভের জন্য প্রত্যেককে অধিকার ভোগের সাথে সাথে তার সমাজ ও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করতে হবে। ঠিক আছে, তাহলে এই অধিকারগুলো ভোগ করতে হলে তাকে কিন্তু সমাজ, রাষ্ট্র এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে কিছু কিছু কর্তব্য বা দায়িত্ব পালন করতে হবে। এগুলো ছিল আমাদের আন্তর্জাতিক বা জাতিসংঘ কর্তৃক প্রদত্ত মানবাধিকার সমূহ। আমরা আমাদের সর্বশেষ যে টপিকটা আছে মানবাধিকার নিশ্চিতকরণে সুশাসনের ভূমিকা, সেটা সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করে দিচ্ছি, সেটা আমি আর বোর্ডে লিখছি না। আমরা জানি বর্তমানকালে কাঙ্ক্ষিত শাসন ব্যবস্থা হচ্ছে সুশাসন। সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু সকল রাষ্ট্র কাজ করে যাচ্ছে। আমরা জানি আধুনিককালে সবচেয়ে জনপ্রিয় সরকার হচ্ছে গণতান্ত্রিক সরকার। গণতান্ত্রিক সরকারের জনগণের ক্ষমতায়ন বা জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে জনগণের অধিকারগুলো সবার আগে প্রদান করতে হবে। কিন্তু সকল রাষ্ট্রগুলো কিন্তু এই অধিকার বা এই মানবাধিকারগুলো নিশ্চিত করতে চায় না বা প্রদান করতে চায় না। শুধুমাত্র যে সকল রাষ্ট্রে সুশাসন বিদ্যমান সে সকল রাষ্ট্রেই কিন্তু এই মৌলিক মানবাধিকারগুলো বাস্তবায়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে থাকে। যখন সুশাসন না থাকলে কখনো মানবাধিকার ভোগ করা যায় না। আমি আবার বলছি, সুশাসন না থাকলে কখনো মানবাধিকার ভোগ করা যায় না। আবার মানবাধিকার প্রদান করা না হলে সেখানে কিন্তু আবার সুশাসন বাস্তবায়িত হয় না বা কার্যকর হয় না। সেই জন্য বলা হয় মানবাধিকার ও সুশাসন একে অন্যের সহায়ক এবং পরিপূরক। মানবাধিকার নিশ্চিত করতে হলে অবশ্যই রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। মানবাধিকার নিশ্চিতকরণে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুশাসন। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের আলোচনা। আমি আশা করব তোমরা মানবাধিকার সম্পর্কে জানতে পেরেছো বা বুঝতে পেরেছো। বিশেষ করে মৌলিক অধিকার ও মানবাধিকারের পার্থক্যটা তোমরা ধরতে পেরেছো। যদি তোমাদের তারপরেও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর এই বিষয়টা আমরা খুব ভালোভাবে আয়ত্ত করব, কারণ এই মানবাধিকার থেকে যেই 4টি বিষয় আমরা আলোচনা করেছি, মানবাধিকারের ধারণা, মৌলিক অধিকার, মানবাধিকারের পার্থক্য, মানবাধিকার সমূহ এবং মানবাধিকার নিশ্চিতকরণে সুশাসনের ভূমিকা, সেই 4টি বিষয়ে কিন্তু আমাদের জ্ঞান অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা 4টি অংশের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তাই পুরো সম্পূর্ণ বিষয়টাকে আমাদেরকে যথাযথভাবে আয়ত্ত করতে হবে। তো তোমরা বাসায় পড়াশোনা চালিয়ে যাবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।